আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? বাইরে ছিল। ওকে ওকে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? চলো আমরা এখন পর্ব হচ্ছে চতুর্থ অধ্যায়, যেটা ঠিক আছে। ভাইয়া ক্লাস চলতেছে, সেজন্য ভেবে তোমরা সবাই সেই ক্লাসে আছো। ক্লাস ক্যান্সেল। ওকে শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখো আমরা তোমাদের চতুর্থ অধ্যায় যেটা আছে, ঠিক আছে, চতুর্থ অধ্যায়, দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। এই অধ্যায়টাও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তৃতীয় অধ্যায়ে অনেক ইনফরমেশন, তৃতীয় অধ্যায়ে আমরা অনেক ইনফরমেশন পড়েছি, বাট চতুর্থ অধ্যায় একমাত্র তুমি আছো, সবাই ভাইয়ার ক্লাসে চলে গেছে মেবি। ওখানে দেখলাম যে ভাইয়ার ক্লাসে প্রায় অনেকগুলো স্টুডেন্ট ক্লাস করছে, ইংলিশ ক্লাস করছে। ওকে, দেখো চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে অধ্যায় 2 লেখা, সরি এটা হবে অধ্যায় 2 না, সরি এটা একটু ভুল আছে। আমাদের ঠিক আছে। ওকে, দেখো অধ্যায় 4-এর এইটা যেটা, সেটা বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন, বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন। মনে রাখবা, বাংলা বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন, এটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল তুমি আগের ক্লাসে আছো। ওকে, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে অ্যাডমিশনের সময় তোমাদেরকে এইগুলোই ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এগুলো ভালো করে পড়তে হবে, অনেক অনেক ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে একটা কোশ্চেন থাকেই। ঢাকা ইউনিভার্সিটি বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো, হুম, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি সহ, রাজশাহী ইউনিভার্সিটি সহ আরও পাবলিক যত ইউনিভার্সিটি আছে, সবগুলো ইউনিভার্সিটিতে কিন্তু বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন, ঠিক আছে। এই অধ্যায় থেকে একটি বা তিনটি, কখনো দুইটি কোশ্চেন, সরি তিনটি না, একটি বা দুটি কোশ্চেন থাকেই থাকে, ঠিক আছে, একটি বা দুটি কোশ্চেন থাকেই থাকে। আর এইচএসসিতেও এই কোশ্চেনটা, এই অধ্যায়টা ইম্পর্টেন্টই, তাই না? ওকে, একজন বলতেছে ভাইয়া তরমুজ ওয়ার্কশপে ক্লাস করতেছে, তাই নাকি? আমার তো তরমুজ খেতে ইচ্ছা করছে। এখন বলো কি করা যায়, এখন বলো কি করবো। ওকে, অধ্যায় 4-এর ক্ষেত্রে দেখো, অধ্যায় 4-এর ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, যে বাংলায় কোম্পানি শাসন, হ্যাঁ, বাংলায় কোম্পানি ঔপনিবেশিক শাসন। এখান থেকে যে টপিকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ, লর্ড ক্লাইভ ও দৈত্য শাসন, তাছাড়া ফরায়েজি আন্দোলন, তিতুমিরের বিদ্রোহ, 1857 সালের সিপাহী বিদ্রোহ, অনেক ইম্পর্টেন্ট, 1857 সালের, ঠিক আছে। আচ্ছা বল, ওকে, তারপরে 1857 সালের, ভাইয়া তরমুজ, ভাই অনেক বাজে কমেন্ট। ও আচ্ছা, আরে বলো না, অনলাইনে যে কত মানুষ কত কি করে, ওকে বাদ দাও, চলো। তারপরে দেখো সংস্কার আন্দোলন, হাজী মোহাম্মদ মহসিন, নবাব আব্দুল লতিফ, হাজী মোহাম্মদ মহসিন, নবাব আব্দুল লতিফ, বঙ্গভঙ্গ, ঘটনা ও ঘটনা ফলাফল, অনেক ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গ এটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে। অ্যাডমিশন টাইমে এখান থেকে কোশ্চেন আসবেই। বঙ্গভঙ্গ থেকে কোনো না কোনো একটা ইউনিভার্সিটি, জিএসটি বলো, পাবলিক ইউনিভার্সিটিগুলো অনেকগুলো পড়ে, ঠিক আছে। রাজশাহী ইউনিভার্সিটিতে এই কোশ্চেনগুলো একটু বেশি আসে, ঠিক আছে। তারপরে লাহোর প্রস্তাব 1944 সালে, এই যে দ্বিজাতি তত্ত্ব, আমার কাছে 1971 সালের আগ থেকে 1905 থেকে এই হিস্ট্রিটা, এই যে হিস্ট্রি 1905 থেকে 1971 পর্যন্ত যদি হিস্ট্রি তুমি ভালো করে পারো, ভালো করে জানো, তাহলে তোমার বাংলাদেশের পলিটিক্স বলো, বাংলাদেশের সব কিছু তুমি বুঝতে পারবা, তুমি সব কিছু বুঝতে পারবা। ওকে ওকে, তারপরে তারপর দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়, এই যে ইনফরমেশনগুলো আছে, এগুলো একটু আমরা ভালো করে পড়বো। তার আগে তোমরা একটু ভালো করে দেখে নাও,
ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কখন? 16 সালে। ফোর্ট উইলিয়াম দুর্গটি নির্মিত হয় কোথায়? কলকাতা। এই ফোর্ট উইলিয়াম দুর্গ নিয়েই কিন্তু তোমরা যারা গল্পটা নাটকটা পড়েছো, হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলা নাটকটা যারা পড়েছো তোমাদের কাছে এটা পরিচিত। ফোর্ট উইলিয়াম দুর্গ নিয়ে কিন্তু ওখানে একটা ঘটনা আছে, একটু পড়ে ফেলতে হবে, ঠিক আছে? ফোর্ট উইলিয়াম দুর্গ। তারপর এই গল্পের শুরুতে না, আমি নাটকের শুরুতেই থাকে পলাশির যুদ্ধ সংগঠিত হয় কখন? তারপর বক্সারের যুদ্ধ সংগঠিত হয় কখন? বাংলায় দৈত্য শাসন চালু করেন কে? এগুলো একটু ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? এগুলো একটু ভালো করে পড়ে ফেলবা। তারপরে এই যে সত্য বিলোপী নীতি প্রবর্তককে, সত্য বিলোপী, ঠিক আছে, সরি। তারপরে 1857 সালে সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয় কোথায়? সিপাহী বিদ্রোহ শুরু করেন কে? মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহের পিছনে কিন্তু একটা কারণ আছে, তোমরা জানো? এই যে সিপাহী বিদ্রোহের পিছনে কিন্তু একটা কারণ আছে, সেই কারণটা কি কেউ জানো? এই দেখে আমাকে একটু কেউ একজন বলো যে কারণটা কি তোমরা জানো কিনা? সিপাহী বিদ্রোহের পিছনে একটা কারণ আছে, এখানে একটা রিলিজিয়াস থটস আছে। আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম যে পৃথিবীতে যত ওয়ার হয়েছে, পৃথিবীতে যত ফাইটিং, যত কোয়ারেলস, যত ওয়ার, যুদ্ধ সংগ্রাম, সব কিছুর পিছনে রিলিজিয়াস রিজনস বা রিলিজিওনাল রিজন আছে। ফার্স্ট ঘটনা, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। এই ধর্মের কাহিনী বা ধর্মীয় কারণ, ঠিক আছে, ধর্মীয় কারণগুলো প্রত্যেকটা যুদ্ধের পিছনে ছিল। যেমন এখানে মঙ্গল পাণ্ডে যেটা, সেটা হচ্ছে এই যে এখানে শুকরের একটা গল্প আছে। সেই গল্পটা কি, যারা হচ্ছে তোমার যুদ্ধ করতো, মানে এই যে সংগ্রামের আগে একটা কাহিনী এমন আছে যে ওদেরকে হচ্ছে তোমার বন্দুকের কিসে যেন একটা কামড় দিতে হয়, তো ওখানে ওই জায়গাটা হচ্ছে আবার চামড়া দিয়ে বানানো হয়, যেটা শুকরের চামড়া দিয়ে বানানো হয়। যাই অনেকগুলো কারণ আছে, কিন্তু ওরা সেটা কি, ওরা পারতো না, ওদের ধর্মীয় ইয়ে ছিল। এছাড়াও পরবর্তীতে এটা রাজনৈতিক রূপ নেই, পরবর্তীতে কি হয়, এটা রাজনৈতিক রূপ নেই। তোমরা একটু ভালো করে পড়বা। এই যে বাংলার হাতেম তাই বলা হয় হাজী মোহাম্মদ মহসিনকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার নামে একটি হলই আছে। তোমরা জানো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে একটা হল আছে, সেই হলটার নাম হচ্ছে মুহসিন হল। সেই হলের নাম কি? মুহসিন হল। এটা জহুরুল হক হলের পাশে, আমার হলের পাশে এটা। তো তোমরা এগুলো একটু ভালো করে পড়ে ফেলবা। নীল কাসিম গঠিত হয় নবাব আব্দুল লতিফ প্রচেষ্টায়, বাংলার মুসলিম জাগরণের অগ্রদূত, ঠিক আছে, ওকে, হ্যাঁ, না কি জানো, ওকে। তারপরে লন্ডনে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন সৈয়দ আমির আলী, মুসলিম রেনেসাঁ অগ্রদূত কে ছিলেন? সৈয়দ আমির আলী। এগুলো আমরা একটু লাস্টের দিকে আমরা এগুলো পড়বো, ঠিক আছে, ওকে। এখান থেকে ক নাম্বার প্রশ্ন যেগুলো আছে এগুলো একটু ভালো করে সলভ করে নিতে হবে, বুঝতে পারছো? বেঙ্গল প্যাক্ট কি? এই যে বেঙ্গল প্যাক্ট কি? বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলার গল্পটা পড়লে বা নাটকটা পড়লে তোমাদের খুবই আফসোস হবে এবং মীর জাফরের প্রতি খুবই রাগ উঠবে, ঠিক আছে, ওকে। নিখিল ভারত মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? এগুলো একটু আমাদের ভালো করে দেখে নিতে হবে, মনে থাকবে। তাছাড়া খ নাম্বার প্রশ্নগুলো আমি বারবার বলি যে খ নাম্বার প্রশ্নগুলো এই জন্য পড়তে হবে কারণ খ নাম্বার প্রশ্নগুলো থেকে তোমার টপিক ক্লিয়ার বা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা চলো আমরা চলে যাই। তারপরে এখানে যে প্রয়োগমূলক যে কোশ্চেনগুলো আছে, লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কি? এগুলো তোমরা একটু বাসায় পড়ে ফেলবা, এই দুষ্টগুলো, বুঝতে পারছো? বাসায় একটু ভালো করে পড়ে নিবা। আর এই যে দেখো এখানে উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আমি খুবই সুন্দর করে পয়েন্ট করে তোমাদেরকে দিয়েছি। দেখো এখানে প্রথম পয়েন্টটা হবে হচ্ছে কি জ্ঞানমূলক, প্রথম পয়েন্টটা কি হবে? জ্ঞানমূলক হবে। পরেরটা হবে অনুধাবনমূলক, এই যে পরেরটা হবে অনুধাবনমূলক, ঠিক আছে, পরেরটা হবে অনুধাবনমূলক। এগুলো একটু তোমরা টার্ম করে তোমরা এগুলো একটু ব্যাখ্যা করে নিবা, সরি প্যারাগ্রাফ করে। তারপরে চলো এখন আমরা কোশ্চেনে যাই, আমরা এখন কোশ্চেনে যাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? ঢাকা কলেজে আসছিল এই কোশ্চেনটা, ঠিক আছে। মৌনতা মৌ, ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। চলো কোশ্চেনের সলভ করো, কোশ্চেনের আনসার করো। এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? 1500 সালে, 16 সালে, 1700 সালে, 1800 সালে? 1500 সালে, 16 সালে, আচ্ছা 1610 একটু আগে আমরা একটা ইনফরমেশন পড়েছিলাম 1610, বলতে পারবা সেই ইনফরমেশনটা কি ছিল? 1610 সালের একটু আগে আমরা একটা ইনফরমেশন পড়েছি, মনে আছে? এটা তোমরা অনেকে বলো যে ভাই ইতিহাস মনে থাকে না। হ্যাঁ, ইতিহাসটা মনে রাখতে হবে। কিভাবে মনে রাখতে হবে? জাস্ট একটা ক্লু দিয়ে মনে রাখতে হবে, বুঝতে পারছো?
সামনে অ্যাডমিশন টাইমে তোমরা দেখবা যে জিকে মনে রাখতেই পারবে না তোমরা, মানে অ্যাডমিশন টাইমে বেশিরভাগ সময় ইউ উইল রিমেইন ফ্রাস্ট্রেটেড ফর লার্নিং জেনারেল নলেজ। ঠিক আছে, তুমি ফ্রাস্ট্রেটেড থাকবা জিকেটা নিয়ে, দেখবো যে মনে থাকবে না। মনে রাখার উপায় হচ্ছে ক্লু। ঠিক আছে, একটা ক্লু দিয়ে দিয়ে ইনফরমেশন মনে রাখতে হবে। ওকে, 1610 সালে, এই যে ভুলে গেছে না ভাইয়া, মনে নাই। কিন্তু এখন যদি বলতাম, বলো তো রাকিবের পছন্দের খাবারটা কি একটু বলো তো, খুব সুন্দর করে বলে দিতে, ও আচ্ছা ও তো এটা পছন্দ করেছে। এই দুষ্টগুলো তোমাদের এগুলোই মনে থাকে। ওকে, বাকি আনসার করো। তারপরে 2 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল কেন? ভারতবর্ষ শাসনের জন্য, বাণিজ্য করার উদ্দেশ্যে, ফরাসিদের পতনের জন্য, দমনের জন্য, পর্তুগিজদের প্রতিদ্বন্দ্বী হিসেবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন করে, এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কারা আসে? ইংরেজরা আসে নাকি পর্তুগিজরা আসে? ইংরেজ, পর্তুগিজ নাকি ওলন্দাজ, কারা আসে অ্যাকচুয়ালি? ওলন্দাজ বলা হয় কাদেরকে? যার নেদারল্যান্ড নাকি? ওকে, একের বি আনসার করছো, বাকিটা আনসার করো। 2 নম্বর কোশ্চেন আনসার করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল কেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল কেন? ডিম ডাল ভাইয়া, রাকিব আমার বড় ভাই। ওকে ওকে, বাকির আনসার করো। ঢাকাতে প্রথম রাজধানী, হ্যাঁ ঢাকাতে প্রথম রাজধানী পর্তুগিজ। একজন বলছে পর্তুগিজে সর্বপ্রথম আসে, তাহলে বলো এটার আনসার কি হবে? এটার আনসার করো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল কেন? ভারতবর্ষ শাসনের জন্য, বাণিজ্য করার উদ্দেশ্যে, ফরাসি দমনের উদ্দেশ্যে, পর্তুগিজদের প্রতিদ্বন্দ্বী হিসেবে। কেন সর্বপ্রথম কেন আসছিল বা গঠিত কেন হয়েছিল? ওরা আসার উদ্দেশ্য কি ছিল? ওরা আসার উদ্দেশ্য কে ছিল? এটা শিওর ভারত শাসনের জন্য হবে নাকি? কোনটা আনসার হবে? ভারত শাসনের জন্য। 2 এর বি, বাণিজ্য করার উদ্দেশ্য। আনসার করো, এই আনসার করো, ইসমাত নাকি? আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার, কোন কোম্পানি, কোন কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ, কোন কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠা করে? কোন কোম্পানি? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, টাটা কোম্পানি, দিনেমার বাণিজ্য কোম্পানি, কোনটা হবে? কোন কোম্পানি? সুমাইয়া স্বপ্ন আনসার করেছো, রাইট আনসার। ওকে, এটা আনসার করো। 3 নাম্বার, কোন কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠা করে? যারা যারা এখন এই যে তোমার নাটকটা ভালো করে পড়েছো, যারা নাটকটা ভালো করে পড়েছো, তোমরা কিন্তু এখন খুব সহজে ধরে ফেলতে পারবা যে ফোর্ট উইলিয়াম দুর্গ অ্যাকচুয়ালি কারা প্রতিষ্ঠা করেন, বা ফোর্ট উইলিয়াম দুর্গটা কে প্রতিষ্ঠা করেন। আনসার করো, আনসার করো। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 3 এর এ আনসার করেছো। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বাকি আনসার করো। তারপরে ফোর্ট উইলিয়াম দুর্গটি অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত? এটা সকল বোর্ড 2019 সালে আসছিল, আইডিয়াল কলেজে আসছিল। ফোর্ট উইলিয়াম দুর্গটি কোথায় অবস্থিত অ্যাকচুয়ালি বলো? ফোর্ট উইলিয়াম দুর্গটি কোথায় অবস্থিত? সুলতানটি, গোবিন্দপুর, কলকাতা, বিহার। কলকাতা, বিহার কোথায় হবে? তোমরা যদি নাটকটা ভালো করে পড়ে থাকো তাহলে অবশ্যই এই কোশ্চেনগুলো আনসার করতে পারবা, এই কোশ্চেনগুলো আনসার করতে পারবা, মনে থাকবে। ওকে, আনসার করো। 4 এর সি, শিওর কলকাতা। ফোর্ট উইলিয়াম দুর্গটি কোথায় অবস্থিত? ফোর্ট উইলিয়াম দুর্গটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে সুলতানটি, গোবিন্দপুর, কলকাতা, বিহার। কোথায় হবে? হ্যাঁ, 4 এর গ, গুড। ওকে, থ্যাংক ইউ, তোমাদের আনসার হয়েছে। ওকে, তারপরে 5 নাম্বার কোশ্চেন আমরা যাই, চলো 5 নাম্বার কোশ্চেনে। বক্সারের যুদ্ধে কোম্পানির কাছে বাংলার কোন নবাবের পরাজয় হয়? বক্সারের যুদ্ধে কোম্পানির কাছে বাংলার কোন নবাবের পরাজয় হয়? বাংলার কোন নবাবের পরাজিত হয়, বা কোন নবাব পরাজিত হয়? আনসার করো, 5 নম্বর কোশ্চেন আনসার করো। যে সিরাজউদ্দৌলা, আলীবর্দী খান, মীর কাসিম, মীর জাফর। দেখো বক্সারের যুদ্ধটা ইম্পর্টেন্ট, এই যুদ্ধের একটু হিস্ট্রিটা পড়ে নিবা, বুঝতে পারছো ভাইয়া? এই বক্সারের যুদ্ধের হিস্ট্রিটা কেন পড়তে হবে? কারণ এই বক্সারের যুদ্ধের একটা পটভূমি আছে, বক্সারের যুদ্ধের একটা পটভূমি আছে, এবং এটার একটা পরবর্তী কনসিকুয়েন্স আছে, যেটা পরবর্তী যুদ্ধেতেও কি
পরবর্তী যুদ্ধের জন্য এটা এই বক্সার যুদ্ধ ছিল একটা রিজন। এটা ইতিহাসে গুরুত্বপূর্ণ, পাশাপাশি তোমাদের যে একাডেমিক লাইফ আছে, যদি আমি বলি তোমরা বিসিএস যদি বলি, হ্যাঁ অ্যাডমিশন যদি বলি এইচএসসি, সব ক্ষেত্রে এই যুদ্ধের হিস্ট্রিটা একটু লাগবে। তোমরা এগুলো একটু পড়ে ফেলবা, ঠিক আছে? এগুলো একটু পড়ে ফেলবা, বক্সারের যুদ্ধের হিস্ট্রিটা একটু পড়ে ফেলবা। ওকে, পরারসি মীর কাসিম। বক্সারের যুদ্ধে কোম্পানির কাছে বাংলার কোন নবাবে পরাজয় হয়? সেটা হচ্ছে মীর কাসিমের ইস্ট ইন্ডিয়া। এখন যদি এখানে কেউ সিরাজউদ্দৌলা আনসার করে, আমি মাইরে ফেলবো, একদম মাইরে ফেলবো যদি এখানে কেউ সিরাজউদ্দৌলা আনসার করে। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করে? এই কোশ্চেনগুলো এতটা ইম্পর্টেন্ট যে এইগুলো তোমরা যত পরীক্ষা দাও, চাকরির পরীক্ষা দাও, কত কি পরীক্ষা দিবা, সব পরীক্ষায় এই কোশ্চেনগুলো সলভ করতে হবে। এই কোশ্চেনগুলো তোমরা ফেস করতে হবে, মনে থাকবে। ওকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করে? 1757, 1764, 1762, 1772। আনসার করো। ওকে, সোয়ের সি আনসার করছো, 1765। আচ্ছা, তারপর 7 নম্বর কোশ্চেন, দৈত্য শাসন কত সালে প্রবর্তিত হয়? এই দৈত্য শাসনের কাহিনী জানো? এটা কে, এই শাসন কে প্রবর্তন করেন, এটা কি তোমরা জানো? দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? সেটা কি জানো? দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? এই দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? ইংরেজদের কিছু ভালো দিক ছিল, বাট ম্যাক্সিমামই কি খারাপ দিক ছিল। ইংরেজদের কিছু ভালো দিক ছিল এরকম যে ওরা আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে খুবই কাজ করেছে, এখানে তোমার ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে, ঠিক আছে, আর অনেক কিছু। আনসার করো এটা, যে দ্বৈত শাসন কত সালে প্রবর্তিত হয়? 7 গ, 1765। আমি বলছি এই অধ্যায়টা অনেকটা ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়ের কোশ্চেনগুলো একটু জটিল, বুঝতে পারছো? তোমাদেরকে লর্ড ক্লেইভ, আচ্ছা, বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? জব চার্নক, ও আচ্ছা, লর্ড ক্লাইভ। তুমি ক্লাইভ লিখেছিলে, ওইটা ক্লেইভ। আচ্ছা, এটা তো এখানে আনসার দেওয়াই আছে, সরি মানে কোশ্চেন করাই আছে এখানে অলরেডি, যে বাংলায় দ্বৈত শাসন প্রবর্তনটা কে করেন? লর্ড ক্লাইভ, জব চার্নক, মীর জাফর, দ্বিতীয় বাহাদুর শাহ। কোনটা আনসার হবে? 7 গ, 1765। ওকে, তাহলে 8 নম্বর কোশ্চেনটা আনসার করো। লর্ড ক্লাইভ প্রবর্তন করেন, হ্যাঁ গুড, লর্ড ক্লাইভ সেটা প্রবর্তন করেন। এবং এই লর্ড ক্লাইভ আসলে খুবই একজন বাজে মানুষ ছিল, ওনার কারণে অনেক মানুষ তখনকার সময় যে দুর্ভিক্ষ হয়েছিল, ঠিক আছে, সেই দুর্ভিক্ষ কিন্তু অনেক মানুষ মারা যায়। ওকে, 76-এর মনন্তর বলা হয় যেটা। আচ্ছা, তারপরে দ্বৈত শাসনের ফলে কি হয়? প্রশাসনিক জটিলতা তৈরি হয়, বাংলা অর্থনীতি বিপর্যস্ত হয়, নারীরা শিক্ষা লাভ থেকে বঞ্চিত হয়, কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়। কোনটা হয়? নারীরা শিক্ষা লাভ থেকে বঞ্চিত হয়, নাকি কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়, নাকি বাংলার অর্থনীতি বিপর্যস্ত হয়, প্রশাসনিক জটিলতা তৈরি হয়? কোনটা আনসার হবে? 8 খ। তুমি অনেক পিছনে পড়ে আছো, তোমরা 9 নম্বর কোশ্চেনের দিকে যাও। আমি এখন 12 নম্বর কোশ্চেন কই? 10 নম্বর, 11 নম্বর, এটা মিস হয়ে গেছে। ওকে, 9 বি, বাংলার অর্থনীতি কি হয়? বাংলা অর্থনীতি বিপর্যস্ত হয়। একজন 10-এর আনসার করলো, 10 নম্বর তো কোশ্চেনে নাই। তুমি 10 নম্বর কোশ্চেন কোথায় পেয়েছো? ওকে, ও আচ্ছা, ও ভেবেছে উপরেরটা 9, সো নিচেরটা 10 হবে। আসলে ওই 10 আর 11 আমার স্কিপ হয়ে গেছে, ঠিক আছে, তাহলে 12 নম্বর কোশ্চেন আনসার করো, যে ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন কে? হাজী শরীয়তুল্লাহ। তোমরা কি জানো যে ওনার বংশধর একজন বর্তমান পার্লামেন্টের মেম্বার? হি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ আওয়ার কান্ট্রি। ডু নো হিম? ডু গাইস নো হিম? হু ইজ দ্য অ্যাক্সেসর অফ হাজী শরীয়তুল্লাহ? তোমরা কি ওনাকে চিনো? বর্তমানে
বর্তমানে উনি পার্লামেন্টের সদস্য। হাজী শরীয়তুল্লাহ একজন উত্তরসূরি আছেন, যিনি বর্তমানে পার্লামেন্টের, আমাদের দেশের পার্লামেন্টের সদস্য। তোমরা কি ওনাকে চিনো? এই এমপি কে চিনো? ওকে, এটার অ্যান্সার কি হবে? হাজী শরীয়তুল্লাহ। দুদু মিয়া ওনার কি হয়? সেটা হয় ওনার কি হয় তোমরা কি জানো? উনি কিন্তু ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। এই হাজী শরীয়তুল্লাহ বা এই ফরাইজি আন্দোলনের উনি হচ্ছে পটভূমি তৈরি করেন, বাট ওনারা হচ্ছে কি এটার একটা গুরুত্বপূর্ণ রূপ দেন। আর তিতুমির তো ওনার হিস্ট্রি আমরা পড়বো। তিতুমিরের নাম কি বলো তো? তিতুমিরের পূর্ণ নাম কি জানো? তিতুমিরের আসল নাম কি, অ্যাকচুয়াল নাম কি সেটা বলো। কেউ কি জানো তিতুমিরের আসল নাম কি? কে ভাই? একজন বললো কে ভাই, কি বুঝিনি। ওকে, তিতুমিরের আসল নাম কি কেউ জানো? ফরাইজি আন্দোলনের প্রাথমিক লক্ষ্য কি ছিল? ফরাইজি আন্দোলনের প্রাথমিক লক্ষ্য কি ছিল? ধর্মীয় সংস্কার, অর্থনৈতিক মুক্তি, ক্ষমতা লাভ, নীলকরদের উচ্ছেদ। কোনটা আনসার হবে বলো? পীরজাদা হানজালা, হ্যাঁ, গুড। সায়েদ মীর নিসার আলী, তাসফি আনসার করলো সায়েদ মীর নিসার আলী। থ্যাংক ইউ সো মাচ। আনসারটা হয়েছে সায়েদ মীর নিসার আলী হচ্ছে তিতুমিরের আসল নাম। তারপরে এগুলো দুইটা কোশ্চেন আনসার করো, দুইটা কোশ্চেনের আনসার করো। ফরাইজি আন্দোলনের প্রাথমিক লক্ষ্য কি ছিল? ফরাইজি আন্দোলনের ওই সদস্যের নাম কি? হানজালা, পীরজাদা হানজালা। একটু তোমরা ওনাকে একটু দেখে নিবা। পীরজাদা হানজালা খুবই ভালো একজন মানুষ, উনি এমপি হয়েছে এবার। তারপরে ফরাইজি আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল? ফরাইজি আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল? তাড়াতাড়ি আনসার করো। 13 আর 14 আনসার করো। 13 এ আনসার করেছো। ধর্মীয় সংস্কার, অর্থনৈতিক মুক্তি, ক্ষমতা লাভ, নীলকরদের উচ্ছেদ। ধর্মীয়, হ্যাঁ, এটার আসল কারণ ছিল 13 এ আনসার করতেছো তোমরা। ধর্মীয় সংস্কার, ওকে, আমাদের এখানে যে আনসারটা দেওয়া 13 গ, এটা ভুল আনসার দেওয়া, সরি। ঠিক আছে, ওকে। তারপরে 14 নাম্বার, ফরাইজি আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল? শরীয়তপুর, ফরিদপুর, দিনাজপুর, বারাসাত। এইটা ইম্পর্টেন্ট। তোমরা এই জায়গাটায় গিয়ে কনফিউজড হয়ে যাবা। ইউ গাইজ বিকাম কনফিউজড ইন দিস কোয়েশ্চেন। এবং এটা শুধু এখানেই না, এইচএসসিতেই না, এই জায়গাটায় গিয়ে কনফিউজড হয় বিসিএস এর স্টুডেন্টরা পর্যন্ত। বুঝতে পারছো? শরীয়তপুর আর ফরিদপুর দুইটার মধ্যে তোমরা এই জায়গাটায় কনফিউজড হয়ে যাও যে শরীয়তপুর নাকি ফরিদপুর। কনফিউজড হওয়া যাবে না, এটা কনফিউজড হওয়া যাবে না। ওকে, তারপরে এটা কোথায়? সেটা হচ্ছে ফরিদপুর। সেটা হচ্ছে কি? ফরিদপুর। তারপরে দেখো, নিচের কোন ব্যক্তি দক্ষ কুস্তিগীর ছিলেন? হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, গোলাম মাসুম, দুদু মিয়া। কে হবে? কোনটা আনসার হবে? তাড়াতাড়ি আনসার করো। 14 বি 15 নাম্বার কোশ্চেন আনসার করো। 15 নাম্বার কোশ্চেন আনসার করো। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবার আনসার হয়েছে, থ্যাংক ইউ। আনসার করো, এটা আনসার করো। নিচের কোন ব্যক্তি দক্ষ কুস্তিগীর ছিলেন? অবশ্যই ফরিদপুর। হ্যাঁ, আমি নিজেও কনফিউজড হয়ে গেছি, আমি জানতাম। নাম কি তোমার? ফাউজিয়া তাসনিন? ওরে, এত কঠিন নাম। ওকে, আমি জানতাম তোমরা এই জায়গাটা কনফিউজ হয়ে যাবে যে ফরিদপুর নাকি শরীয়তপুর, ফরিদপুর নাকি শরীয়তপুর, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এই টাইপের একটা কনফিউশন তোমাদের কাজ করবে। সো 15 নাম্বার কোশ্চেন আনসার করো। নিচের কোন ব্যক্তি দক্ষ কুস্তিগীর ছিলেন? এখন আবার কি কোশ্চেন করে নিয়ে ভাই কুস্তি আবার কি, এইটা আবার কি, কুস্তি কি, এইটা আবার জিজ্ঞেস করে না। এই যে তোমরা WW রেস দেখো না, কি যেন বলে এগুলা, অনেক আগে দেখতাম টিভিতে, রেসলিং মেবি, সেটাই কুস্তিগীর বলা হয়। তারপর এটা সরি, কোথায় গেল আল্লাহ। ওকে, তিতুমির কোথায় বাঁশের নির্মাণ করেন? তিতুমির কোথায় বাঁশের নির্মাণ করেন? এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তিতুমির কোথায় বাঁশের নির্মাণ করেন? নদিয়া, ওহো সরি, এক্সট্রিমলি সরি। আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, এই যে 16 নম্বর কোশ্চেন, তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? নদিয়া, সোনারগাঁও, বারাসাত, নারিকেলবাড়িয়া। কোনটা আনসার হবে?
আমার অনেক প্রিয় হানজালা সাহা, আজকের হানজালা। আচ্ছা হানজালা সাহাবি, এটা পারি না ভাইয়া, একজন বলছে এটা পারি না ভাইয়া। ওকে, তিতুমির কোথায়, তিতুমির কোথায় কেল্লা নির্মাণ করে, সেটা হচ্ছে কি নারিকেল বাড়িয়া, সেটা কি নারিকেল বাড়িয়া, সেটা কোথায় নারিকেল বাড়িয়া আনসার হবে। ওকে 16 নাম্বার ডি, 16 নাম্বার ডি আনসার করছো ঠিক আছে, বাট 15 নাম্বার কোশ্চেন আনসার করো না কেন, 15 নাম্বার কোশ্চেন আনসার করো না কেন, তোমরা কি এটা জানো না, তোমরা কি এটা জানো না তিতুমির উনি দক্ষ একজন কুস্তিগীর ছিলেন, তোমরা কি জানো না এটা, জানো না উনি উনি কি ছিলেন, উনি ছিলেন একজন কুস্তিগীর ছিলেন। 15 নাম্বার গ, 15 নাম্বার গ, এই যে কে আনসার করেছে, সুমাইয়া আনসার করেছে, থ্যাংক ইউ সো মাচ, তোমার আনসারটা হয়েছে। ওকে তারপরে 17 নাম্বার কোশ্চেন, যা তোমরা যেহেতু তোমরাই জাস্ট সবগুলো কোশ্চেন আনসার করছো, তোমাদেরকে একটা চকলেট দিয়ে দিলাম, ঠিক আছে। এই কি চকলেট কই, চকলেট খুঁজে পাচ্ছি না। আনসার কর 17 নাম্বার কোশ্চেন ছিল, তিতুমিরের প্রধান সেনাপতির নাম কি ছিল। এই যে একটা চকলেট দিয়ে দিলাম, উফ তিতুমির বলতেই চাইছি, একজন বলছে উফ তিতুমির বলতে চাইছিলাম, কনফিউজড হওয়া যাবে না, জানতাম না ভাইয়া 15 নাম্বার, ও আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, না জানলে কোনো সমস্যা নেই, জানিয়ে নিয়েছো ঠিক আছে, জাস্ট রিমেম্বার ইট, ডোন্ট ফরগেট ইজিলি। 17 নম্বর কোশ্চেন, তিতুমিরের প্রধান সেনাপতির নাম কি ছিল, এখানে আমার নামটা নেই কেন, ও নাম্বার নাম, ও নাম্বারে রাফি হবে ঠিক আছে, ও নাম্বারে রাফি হবে, এই অপশনটা দেওয়া নেই কেন, যেন এই অপশনগুলো দেওয়া থাকে না, আমি সেটাই বুঝি না। ওকে তোমাদের সবার জন্য একটা চকলেট দিয়ে দিচ্ছি, সবাই সেটা খেয়ে নাও। তারপরে তিতুমিরের প্রধান সেনাপতির নাম কি, গোলাম মাসুম, মজদুমিয়া, দুদুমিয়া, সৈয়দ আহমদ, কে হবে, কোনটা আনসার হবে, আনসার করো, আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। 17 এ হবে সাদি আফরিন, 17 এ হবে গোলাম মাসুম, কেন 17 নম্বর ও হবে না। ওকে তারপরে 18 নম্বর কোশ্চেন, সিপাহী বিপ্লবের প্রাককালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, গোলাম মাসুম, 17 নম্বর গোলাম মাসুম, হ্যাঁ আনসার দেখা যাচ্ছে, ও রে আই দুষ্টগুলা। ওকে আনসার দেখে, এই যে তাসফি আনসার দেখে আনসার করেছে, সেজন্য ও আগে আনসার দিকে তাকিয়েছে, অপশন এখানে আর ও তাকায় এখানে, দেখছো কত দুষ্ট। ওকে সিপাহী বিপ্লবের প্রাককালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড কার্জন। লর্ড কার্জনকে চিনো, যার নামে আমাদের কার্জন হল, যার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, তোমরা কি ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরতে আসছো, ঘুরতে আসলে তোমরা দেখবা যে কার্জন হল, ঠিক আছে, কার্জন হলটা তোমরা তখন ঘুরে যাবা, কত সুন্দর চারু, মানে তোমার স্থাপত্য কর্ম। ওকে লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং এর কিছু গুরুত্বপূর্ণ ভালো কাজ ছিল, লর্ড ক্যানিং এর কিছু ভালো কাজ ছিল, বুঝতে পারছো। আচ্ছা মনে থাকবে, চলো আমরা 19 নম্বর কোশ্চেনে যাই, ঠিক আছে 19 নম্বর কোশ্চেনে যাই, আমরা 19 নম্বর কোশ্চেনে যাই, চলো 19 নম্বর কোশ্চেনে কি আছে, 19 নম্বর কোশ্চেনে আছে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কোন দেশে নির্বাসন দেওয়া হয়। এইটা যদি, এই যে দেখো দেখো, এর আগেই কিন্তু আমরা কিন্তু এটা সলভ করেছি একটু আগে, এটা একটু আগে এর আগের ক্লাসে আমরা সলভ করেছিলাম যে র্যাঙ্গুন, ওনাকে কোথায় দেওয়া হয়, ওনাকে র্যাঙ্গুনে, ওনাকে ইয়ে দেওয়া হয় এক্সাইল, বা হচ্ছে তোমার অ্যাজাইলামে পাঠানো হয়, ওনাকে এক্সাইলামে পাঠানো হয়, কোথায়, সেটা হচ্ছে র্যাঙ্গুন, বাট এটা কোথায়, এটা হচ্ছে চাঁদের দেশে নাকি, এটা কোথায়, এটা মঙ্গল গ্রহে, এটা কোন দেশে, এটা মঙ্গল গ্রহে, কোন দেশে এটা, দেখি আনসার করতে পারো কিনা, আনসার করো তাড়াতাড়ি আনসার করো, এটা কোন গ্রহে, 15 এখনো 15 পরে আছে, 19-এর এক কোনটা হবে, 19-এর মিয়ানমার হবে, বাকির আনসার করো, আনসার করো। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কোন দেশে নির্বাসন সরি, জাপান, থাইল্যান্ড, নেপাল, মিয়ানমার। টিকিট পাই নাই যাওয়ার, এইবার যেতে চাইছি, হ্যাঁ টিকিট লাগে, কে বলছে কার জন্য যেতে টিকিট লাগে, এই কি বলে, কার জন্য যেতে টিকিট লাগে কেন, কে বলছে টিকিট লাগবে। তারপরে সিপাহী বিদ্রোহের গুরুত্বপূর্ণ ফলাফল ছিল কোনটি, কোম্পানির শাসনের অবসান,
সত্য বিলোপ নীতি, সামরিক সংস্কার, রাজনৈতিক দলের জন্ম, কোনটা হবে? হ্যাঁ, মিয়ানমার। মিয়ানমার র্যাঙ্গুন এটা কোথায়? এটা হচ্ছে মিয়ানমারের একটি নির্জন দ্বীপ। মিয়ানমারের কি একটি নির্জন দ্বীপ। বুঝতে পারছো? আজকে টাকা নাই বলে সেখানে যেতে পারছি না। ওকে, ও আচ্ছা, ঢাকা। ওকে, সিপাহী বিদ্রোহের গুরুত্বপূর্ণ ফলাফল ছিল কোনটি? কোম্পানির শাসনের অবসান, সত্য বিলোপ নীতি, সামরিক সংস্কার, রাজনৈতিক দলের জন্য। ইনশাল্লাহ একটা সময় তোমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হবা, স্টুডেন্ট তোমরা কার্জনে বসে গল্প করবা, তখন আর আমরা স্টুডেন্ট থাকবো না। ও আচ্ছা, তোমরা তো তখন ফার্স্ট ইয়ারে থাকবা, আমরা তখন ফোর্থ ইয়ার, থার্ড ইয়ার। ওকে, আনসার করো। 20 আনসার করো। কোনটা আনসার করছো? 20-এর ক। বাকিরা আনসার করো, তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। ওকে, ওইটা কি হবে? মায়ানমার হবে। হ্যাঁ, উত্তর গ দেওয়া কেন? সরি, এটা ভুল হয়েছে। ঠিক আছে, এটা মায়ানমার হবে। তাছাড়া চলো 21 নম্বর কোশ্চেন। বাংলার কোন ব্যক্তি হাতেম তায় নামে পরিচিত ছিলেন? বাংলার কোন ব্যক্তি হাতেম তায় নামে কি ছিলেন? পরিচিত ছিলেন। আমি একটু আগে বলেছিলাম, দেখি কারো মনে আছে কিনা। এই নবাব সলিমুল্লাহর ছবি দেখবে তোমরা? নবাব সলিমুল্লাহর ছবি। আমি আহসান মঞ্জিলে ঘুরতে গিয়েছিলাম রিসেন্টলি, সেখানে নবাব সলিমুল্লাহ খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে। তোমরা যদি আহসান মঞ্জিলে যাও তখন তোমরা এগুলো দেখতে পারবা, খুব সুন্দর। ঠিক আছে, ছবিগুলো নাই মেবি। ওকে, নবাব বাংলার কোন ব্যক্তি হাতেম তাই নামে পরিচিত ছিল? কোন ব্যক্তি হাতেম তাই নামে পরিচিত ছিল? আনসার করো, আনসার করো, আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। বাংলার কোন ব্যক্তি? আমি একটু আগে কিন্তু সেই কোশ্চেনটা তোমাদেরকে বলতেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে ওনার নামে একটা হল আছে। ঢাকা ইউনিভার্সিটিতে ওনার নামে একটা হল আছে, সেই হলে আমার ভাইয়া থাকতো। ইভেন মহসিন ভাইয়া, এই যে তোমরা যে মহসিন ভাইয়াকে চেনো, ভাইয়ার হল, না মহসিন ভাইয়ার হল জিয়া হল, ভাইয়ার হল না, সরি, হাতেম তাই নামে একটা হল আছে। 21-এর এ বলতেছো নবাব সলিমুল্লাহ। আরেকজন কে বলছে? নবাব, এই আফরিন, একটু আগে আমি বললাম যে মহসিন হল, তুমি আবার এটা কেন সলিমুল্লাহ দিলা? এই দুষ্ট, মারা ফেলবো। এই যে তাসফির আনসার রাইট হয়েছে, ইসমাতের আনসার রাইট হয়েছে। তারপরে হাজী মোহাম্মদ মহসিনের পৈতৃক নিবাস কোথায়? হাজী মোহাম্মদ মহসিন কিন্তু উনি কিন্তু খুবই একজন দানবীর মানুষ ছিল, এবং ওনার একটা মোটর গাড়ি ছিল। তখনকার সময় ওনার একটা মোটর গাড়ি ছিল। বুঝতে পারছো সে কত ধনী ছিল? আনসার করো, আনসার করো। তারপরে 22 নাম্বার, হাজী মোহাম্মদ মহসিনের পৈতৃক নিবাস কোথায় ছিল? পারস্য, আরব, ইরাক, নাকি আফগানিস্তান, নাকি বাংলাদেশ? কোথায় হবে? 22-এর গ হবে। ইসমাত আনসার করেছে 22-এর ঘ, আফগানিস্তান। পৈতৃক নিবাস কোথায় ছিল? বাকি আনসার করো, 22-এর গ আনসার করতেছে সবাই। ওকে, দেখা যাক। টাইপিং যে কি করছে, টাইপিং উল্টা বলে টাইপিং করে বসে আছে, একটার আনসার আরেকটাই দিয়ে বসে আছে। আচ্ছা দেখো, হাজী মোহাম্মদ মহসিন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? হাজী মোহাম্মদ মহসিন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? হাজী মোহাম্মদ মহসিন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1812, 1849, 1825, 1859, কোনটা আনসার হবে? 23 নম্বর কোশ্চেনের আনসার করো। 23 নম্বর কোশ্চেনের আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। 23 নম্বর কোশ্চেন আনসার করো। হাজী মোহাম্মদ মহসিন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1812, 1849, 1825, 1859, কোনটা আনসার হবে? আবার আরেকটা কোশ্চেন আছে যে নবাব আব্দুল লতিফ এদেশবাসীকে আধুনিক শিক্ষিত হতে উদ্যত করেন কেন? নবাব আব্দুল লতিফ, ওনার ছবি আছে। নবাব আব্দুল লতিফ ছিল, উনি একটু ইয়ং টাইপের পার্সন ছিল, প্যান্ট পরতো। আমার কলেজের নাম হাজী মোহাম্মদ মহসিন। ও আচ্ছা, আমি সেই কলেজে গিয়েছিলাম, আমি ঘুরতে গিয়েছিলাম সেই কলেজে। আমি যখন চিটাগাংয়ে পড়াশোনা করি তখন আমি সেখানে গিয়েছিলাম। 23 নাম্বার আনসার জানি না। ওকে, ও আচ্ছা, 23 নাম্বারের আনসার হচ্ছে জানি না, তোমরা সেটা শিখে রাখো। 23 নাম্বার উত্তর হচ্ছে কোনটা? জানি না। ঠিক আছে, ওইটা একটা শাল, জানি না একটা শাল।
একজন আনসার করছে 23, জানি না। ওকে, চব্বিশ নম্বর কোশ্চেন আনসার করো নাকি 24 নম্বরও জানো না? নাকি 24 নম্বরও জানো না? কোনটা? 24 নম্বর আনসার জানো তো? 23-এর সি, 1825। এগুলা কেন কে টাইপ করছে? আই হাই রে, এগুলো তো সব উল্টাপাল্টা টাইপ করে বসে আছে। ঠিক আছে, ওকে। আমাদের কোশ্চেনের আনসার একটু টাইপিং এ ইস্যু হয়েছে, তো আমি এগুলো পরবর্তীতে খেয়াল করবো। হ্যাঁ, পরবর্তীতে আমি এগুলো দেখবো। তারপরে দেখো 24 নাম্বার, 25 নাম্বার, মোহামেডান লিটারি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? মোহামেডান লিটারি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? হাজী মোহাম্মদ মহসিন, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী, স্যার সৈয়দ আহমদ। কোনটা আনসার হবে? তাড়াতাড়ি আনসার করো এটা। 25 নাম্বার কোশ্চেন আনসার করো, 25 নাম্বার কোশ্চেনের আনসার করো যে মোহামেডান লিটারি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? হাজী মোহাম্মদ মহসিন, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী, স্যার সৈয়দ আহমদ। কোনটা আনসার হবে ভাই? 23-এর এ হবে। 23 কোথায়? 25, 26 আনসার করো। 25-এর বি, মোহামেডান লিটারি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? মোহামেডান লিটারি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? নবাব আব্দুল লতিফ। নবাব আব্দুল লতিফকে দেখছো তোমরা যদি ঢাকায় আসো, ঢাকায় ওই যে সদরঘাটে, এটা কি আসার মঞ্জিলে, আসার মঞ্জিলে গেলে তোমরা দেখবা যে ওনার বিস্তারিত ছবি দেওয়া আছে। আমি তোমাদেরকে ফোনে আছে আমার ছবিগুলা, আমি রিসেন্টলি গিয়ে আসছি ওখানে। খুবই সুন্দর, খুবই সুন্দর। ভিতরে নবাবদের সব কিছুই আছে, নবাবদের বিভিন্ন ছবি, আগেকার সময়ের ছবি, এবং স্যার সলিমুল্লাহর ছবিও আছে ওখানে। ওকে, 25-এর খ, নবাব আব্দুল লতিফ। তারপরে 26 নম্বর কোশ্চেন আনসার করো যে মুসলমানদের, 26 নম্বর কোশ্চেন আনসার করো, মুসলমানদের রাজনৈতিক চেতনা সৃষ্টিতে নিচের কে অবদান রাখেন? নিচের কে অবদান রাখেন? রাজনৈতিক চেতনা, রাজনৈতিক চেতনা। সৈয়দ আমির আলী, আব্দুল লতিফ, হাজী মোহাম্মদ মহসিন, সৈয়দ নিসার আলী। আনসার করো, আনসার করো। সৈয়দ নিসার আলী, কোনটা আনসার হবে? তাড়াতাড়ি আনসার করো। আনসার করো। 26, মুসলমানদের রাজনৈতিক চেতনা সৃষ্টিতে কে অবদান রাখেন? সৈয়দ আমির আলী, আব্দুল লতিফ, হাজী মোহাম্মদ মহসিন, সৈয়দ নিসার আলী। কোনটা আনসার হবে? আনসার করো, আনসার করো ভাই, আনসার করো। তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। 26-এর ক আনসার করে বসে আছো। আচ্ছা, তারপরে 27, সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? 26-এর ক আনসার হবে। ঠিক আছে, স্বপ্না, স্বপ্না, তাসফি, আফরিন, ভুল আনসার করেছো। এ শর্ট হিস্ট্রি অব দ্য সারাসিনস গ্রন্থটির রচয়িতা কে? এ শর্ট হিস্ট্রি অব দ্য সারাসিনস। ভাইয়া শেষ করেন ক্লাস। হ্যাঁ, মাত্র 27টা 28টা কোশ্চেন সলভ করলাম, ভাইয়া শেষ করেন ক্লাস। এই দুষ্ট, তোমার কি ইমার্জেন্সি কোনো টেক্সট বা মেসেজ আছে না, বা কল আসছে? কাহিনী তো ভালো ঠেকছে না। আনসার করো। এ শর্ট হিস্ট্রি অব দ্য সারাসিনস গ্রন্থটির রচয়িতা কে? আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল কলেজে আসছিল বগুড়াতে। আনসার করো। 27-এর এ হবে। বাকি 28 নম্বর কোশ্চেন আনসার করো। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? সৈয়দ আমির আলী, আব্দুল লতিফ, হাজী মোহাম্মদ মহসিন, নাকি তিতুমির? কোনটা আনসার হবে? তাড়াতাড়ি আনসার করো। 27-এর ক আনসার করতেছো। 28 নম্বর কোশ্চেন আনসার করো। 28 নম্বর কোশ্চেনের আনসার করো। এ শর্ট হিস্ট্রি অব দ্য সারাসিনস গ্রন্থটির রচয়িতা কে? সৈয়দ আহমদ, সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, সৈয়দ আমির আলী, নাকি রাজা রামমোহন রায়? রাজা রামমোহন রায়ের ইতিহাস তোমরা একটু পড়বা, উনি বাংলার ইতিহাসে একটু গুরুত্বপূর্ণ পার্সন। ঠিক আছে, ওনার হিস্ট্রি যদি সামনে আসে একটু ভালো করে পড়বা। বুঝতে পারছো?
ওকে 28 নম্বর কোশ্চেন আনসার করো, 28 কোশ্চেন আনসার করো, নাকি জানো না? 28 কোশ্চেন আনসার জানো না? 28 কোশ্চেন আনসার জানো না? উপন্যাস পড়বো ভাইয়া। এই দুষ্ট, উপন্যাস পড়বো? 2 দিন পরে তোমার এক্সাম, কিসের উপন্যাস? পদ্মজ উপন্যাস পড়ো নাকি? ওকে, উত্তর কি হবে? সৈয়দ আমির আলী, সৈয়দ আমির আলী, সৈয়দ আমির আলী হবে, ঠিক আছে। ওকে 29, জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়? তোমরা কি হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ো? এই হুমায়ুন আহমেদের কি উপন্যাস পড়ছো তোমরা? হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছো কেউ? বাট আমি তোমাদেরকে একটা বই পড়তে বলবো, যে বইটা পড়ে আমি অনেকবার কান্না করছি। এই বইটা আমি 2বার 3বার পড়েছি এবং 2বার 3বার আমি কান্না করেছি। বইটা পড়লে তোমার কান্না করতে হবে। মা মা এবং বাবা, এই বইটা জীবনে একবার হলেও পড়বা। এই বইটা জীবনে একবার হলেও পড়বা। পদ্মজা অনেক আগেই শেষ, পদ্মজা কোনো উপন্যাস হলো? এগুলা কেউ পড়ে? ওকে, এই বইটা, এই গল্পের বইটা পারলে একবার পড়ে নিও, জীবনে একবার হলেও পড়বা। আরেকটা আছে, জীবনে একবার হলে আরেকটা বই পড়বা, সেটা হচ্ছে আসমান। ঠিক আছে, আসমান আরেকটা বই আছে, তোমরা এগুলা একবার হলেও পড়বা। আসমান একটা বই আছে, সৈয়দ শিবলি, ঠিক আছে ওনার নাম, সৈয়দ না সরি লতিফ সিদ্দিকী নাকি ওনার নাম ভুলে গেছি, শিবলি মেবি, কি যেন আমি নাম ভুলে গেছি, বাট আসমান বই, ঠিক আছে, একটু পড়ে নিও, ওই বইগুলো একটু পড়বা। তারপর 29 নম্বর ডি আনসার করেছে, 29 নম্বর ডি। 30 নম্বর, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? আর যদি আরেকটা বই পড়ো, ইংলিশটা পড়তে পারো, আলকেমিস্ট, এটার ইংলিশ ভার্সনটা পড়তে পারো। আলকেমিস্ট, তোমরা যারা আলকেমিস্ট যারা পড়ছো, তোমরা এটা রিলেট করতে পারো, তোমাদের লাইফে অনেক অনেক স্টেজ তোমরা পার করবা। যে ইংলিশ না পড়লে আপনি বলছেন কেন? ইংলিশ না পড়লে আপনি বলছেন মানে বুঝিনি আমি। ওকে, আলকেমিস্ট বইটা একটু পড়বা, ঠিক আছে, আলকেমিস্ট বইটা একটু পড়বা, এটা ইংলিশ ভার্সনটা পড়বা। ইংলিশটা খুবই ইজি, বাংলাটাও পড়তে পারো, বাংলাটাও পড়তে পারো। ওনার একটা বিখ্যাত একটা কথা আছে, সেই বিখ্যাত কথাটা কি জানো? সেই বিখ্যাত কথাটা কি জানো? ওকে 30 নম্বর কোশ্চেন, 30-এর সি আনসার করতেছো। ওকে, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? 30-এর সি। দেখো 29 নম্বর কোশ্চেন, 29 নম্বর, কখন হচ্ছে তোমার 1837 সালে হচ্ছে তোমার জাতীয় কংগ্রেস গঠিত হয়, ঠিক আছে। আর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। প্রথম এই যে বঙ্গভঙ্গ হয় 1905 সালে, 1905-এর পর 1906 সালে কি হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। 31, মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্য ছিল কোনটি? আচ্ছা, ওই যে ওই বইয়ের একটা থিম আছে, যে লাইনটার জন্য মূলত সবাই ওই বইটার মধ্যে সবচেয়ে বেশি অ্যাট্রাক্টেড হয়, সেটা হচ্ছে তুমি যখন জীবনে কোনো কিছু করতে চাইবা, when you would like to do something in your life, the whole world or whole universe will conspire in help you, ঠিক আছে। দরবারে দিল পড়লাম কালকে, ওইটা কি বই? 29 ভুল আনসার, কি আনসার 29, কি ভুল আনসার দেওয়া? 31 নম্বর কোশ্চেন আনসার করো। ওকে, আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। 31 নম্বর আর 32 নম্বর কোশ্চেন আনসার করো। তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। আচ্ছা 29 নম্বর ভুল কেন, কি দাও ওখানে দেখি? আঠারোশো পঁচাশি, ও হ্যাঁ হ্যাঁ, এটা কি আনসার দেওয়া? সরি, এটা 1885 হবে। ও সরি এক্সট্রিমলি সরি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, তুমি সেটা খেয়াল করছো। এটা 1885 হবে, 28 ডিসেম্বর, এটা কি 28 ডিসেম্বর, 28 ডিসেম্বর 1885 মুম্বাই এটা প্রতিষ্ঠিত হয় জাতীয় কংগ্রেস। আচ্ছা 31, অনেকগুলো কোশ্চেন আমাদের টাইপিংয়ে ইস্যু হয়েছে, তো সেজন্য আমি এটা দেখবো। হ্যাঁ, আমি আবার এগুলো পুনরায় আবার চেক করবো।
সো 31 মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করা, মুসলমানদের রাজনৈতিক অধিকার স্বার্থ রক্ষা করা, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ করা, মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচনের ব্যবস্থা করা। কোনটি লক্ষ্য ছিল? কোনটি লক্ষ্য ছিল? হ্যাঁ, 1885 হবে, 1885 হবে, সেটা আমি খেয়াল করিনি, ঠিক আছে? 1837 1885 হবে, 1837 28 ডিসেম্বর 1837, 28 ডিসেম্বর হবে, 28 ডিসেম্বর, হ্যাঁ 28 ডিসেম্বর 1885-তে মুম্বাইয়ে মেবি এটা প্রতিষ্ঠিত হয়। মুম্বাই অনেক আগে পরিচিত, অনেক আগে পড়েছি, আমি একটু কনফিউজড, তবে হ্যাঁ 100% এটাই হবে। আর 28 ডিসেম্বর 1885 মুম্বাইয়ে মেবি এটা প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? ওকে, 31 নম্বর, মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্য ছিল কোনটি? একটু আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। দরবারে দিল, ইসলামিক উপন্যাস। ও আচ্ছা, ইসলামিক উপন্যাস পড়লে তোমরা আরেকটা উপন্যাস পড়তে পারো, আধার রাতের বন্দেনী। সরি, যদিও এইসব বই নিয়ে আসলে এইসব বই পড়া নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলে যে এগুলা তোমার টেরোরিজম বা এরকম, বাট ওই উপন্যাসটা পড়ে মজা। আবার তোমরা ভারত অভিযান পড়তে পারো, পড়তে পারো, বা আরও কিছু বই আছে, ওইগুলো হচ্ছে ইসলামিক হিস্ট্রি। যে তুমি যেহেতু বললা ইসলামিক উপন্যাসের মধ্যে এগুলো আছে। ইসলামিক উপন্যাসে তোমার এই যে সুলতান মাহমুদ গজনবীর, ঠিক আছে, সুলতান মাহমুদ গজনবীর কাহিনীগুলো ওখানে আছে। ভারত অভিযান 5, 1, 2, 3, 4, 5, 5টা সিরিজের বই আছে। ওগুলোতে তোমরা যেহেতু ইসলামিক হিস্ট্রি তোমরা পড়তেছো, ওইগুলো ওই উপন্যাসগুলো পড়লে অনেক কিছু, অনেক ইসলামিক হিস্ট্রি তোমাদের পড়া হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর আনসার করো 31 নম্বর কোশ্চেন আনসার করো। 31-এর এ আনসার করেছো, 31-এর 32 নম্বর কোশ্চেন আনসার করো। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? এটা ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড চার্লস গ্র্যান্ট, লর্ড কার্জন। কে আনসার হবে? উপন্যাস পড়তে দিনে জিকে ধরাই দেয় হাতে, আহা কষ্ট। তোমরা তো পড়ো তোমরা তো পড়ো হচ্ছে ইয়ের উপন্যাস। তোমরা আরেকটা উপন্যাস তোমরা পড়তে পারো, সেটা হচ্ছে চাঁদের পাহাড়। বইটা একবার পড়বা। এটা হচ্ছে চাঁদের পাহাড় বইটা, হচ্ছে লেখকের নামটা আমি ভুলে গেছি। এটা একটা, এই কি করলাম, ওকে, এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে? তারপরে 33 নম্বর, অবিভক্ত বাংলার রাজধানী কোথায়? অবিভক্ত বাংলার রাজধানী কোথায় ছিল? ঢাকা, পাটনা, কলকাতা, মুর্শিদাবাদ। কোথায়? চাঁদের পাহাড় বইটা পড়তে পারো, এটা খুবই খুবই মজার, ইন্টারেস্টিং একটা কাহিনী আছে, ভালোই লাগে আমার। আমি পড়েছি, আমি কয়েকবার পড়েছি এটা। আমার সমস্যা হচ্ছে, আমি একটা বই খুবই পছন্দ হলে আমি সেটা একবার পড়ি, দুইবার পড়ি, মুভির ক্ষেত্রেও সেম। ওকে, অবিভক্ত বাংলার রাজধানী কোথায় ছিল? ঢাকা, পাটনা, কলকাতা, মুর্শিদাবাদ। তারপরে পূর্ব বাংলা ও আসাম নামের নতুন প্রদেশের রাজধানী করা হয় কোন শহরকে? পূর্ব বাংলা ও আসাম নামের নতুন প্রদেশের রাজধানী করা হয় কোন শহরকে? ঢাকা, আসাম, কলকাতা, সোনারগাঁও। 33-এ ডি, অবিভক্ত বাংলার রাজধানী কোথায় ছিল? মুর্শিদাবাদ। অবিভক্ত বাংলার রাজধানী, তার মানে ইউনাইটেড। ওকে, 33-এ ডি, হ্যাঁ, মুর্শিদাবাদ। তারপরে পূর্ব বাংলা ও আসাম নামের নতুন প্রদেশের রাজধানী করা হয় কোন শহরকে? ঢাকা, আসাম, কলকাতা, সোনারগাঁও। সোনারগাঁও গেছো কেউ? সোনারগাঁও, পানামনগর, পানাম সিটি। 34-এর সি, হ্যাঁ 34-এর সি আনসার করছো? সি আনসার হবে? ওকে, আনসার করো। আচ্ছা, তারপরে 35, নতুন পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের গভর্নর কাকে নিয়োগ করা হয়? অ্যান্ড্রু ফ্রেজার, লর্ড মিন্টু, স্যার ব্যামফিল্ড ফুলার, লর্ড ওয়াবেল। কি যে কঠিন নাম। ওকে, আর কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? ওকে, বঙ্গভঙ্গ হয় কত সালে? আমরা যদি বলি বঙ্গভঙ্গ হয় কখন?
আচ্ছা, বঙ্গভঙ্গ হয় কত সালে? 1911। সমাজতন্ত্রে নিয়ে লেখা পড়েছি আধার রাতের। হ্যাঁ হ্যাঁ, এই পড়েছো নাকি তুমি? আধার রাতের বন্দিনী পড়েছো? সমাজতন্ত্র নিয়ে আধার রাতের বন্দিনী বইটা পড়ে থাকলে ভালো। ওকে, নতুন পূর্ববঙ্গ এবং আসাম। 36 নম্বর কোশ্চেন আনসার করো, 35 এবং 36। আচ্ছা, 1911। হ্যাঁ, বঙ্গভঙ্গ রদ করা হয় 1911, এটা ঠিক আছে। বাট বঙ্গভঙ্গ হয় কখন? এটা কখন হয়? বঙ্গভঙ্গ হয় কখন সেটা জানো? বঙ্গভঙ্গ হয় কখন আর এটা রদ করা হয় কখন? এটা নিয়ে কিন্তু দুইটা ইনফরমেশন, দুইটা মাথায় রাখতে হবে। এমন কনফিউজড হওয়া যাবে না, ডোন্ট গেট কনফিউজড, ঠিক আছে? কনফিউজড হওয়াই যাবে না। We are supposed to be confused because we are not too much able to recall any information in the history, right? হিস্ট্রির ক্ষেত্রে আমরা হিস্ট্রিতে আসলে যেটা হয় যে আমরা কোনো কিছু ইনফরমেশন রিকল করতে পারি না, মনে রাখতে পারি না, এটা হচ্ছে আমাদের সমস্যা। সো উই আর সাপোজ টু ফরগেট ইট। ওকে, কত সালে বঙ্গভঙ্গ হয়? 1905। বঙ্গভঙ্গ হয় 1905। ওকে, আর রদ করা হয় কখন? 1911। কনফিউজড একদম হওয়া যাবে না। ওকে, কোশ্চেনটা আবার একটু করি। কোশ্চেনটা কি ছিল? ফরিদপুরের কোশ্চেনটা ছিল যে হাজী শরীয়ত উল্লাহর আন্দোলনটা কোথায় শুরু হয়, ফরিদপুর নাকি শরীয়তপুর? সেটা কি হবে? ফরিদপুর হবে। একদম ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? একদম ভালো করে মাথায় রাখতে হবে। তারপর চলো, জালিওয়ান, এই হত্যাকাণ্ডের হিস্ট্রিটা তোমরা জানো? এটা এখানে একটা মিথ্যা, একটা ফলস স্টেটমেন্ট দেওয়া হয়, ঠিক আছে? একটা ফলস স্টেটমেন্ট দিয়ে মূলত এখানে। ওকে, দেখো, জালিওয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে কখন? 1918 সালে 13 এপ্রিল 1919 সালে। এই যে দেখো 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 দেখো, এই টাইপের কোশ্চেনগুলোতে তোমরা ডিরেক্ট কনফিউজড হয়ে যাবা, একদম কনফিউজড হয়ে যাবা। আর এই সবগুলো আনসার মনে হবে। এই যে দেখো, 1918 সালের 13 এপ্রিল, 1919 সালের 13 এপ্রিল, 1919 সালের 23 এপ্রিল, 1919 সালের 25 এপ্রিল, এপ্রিল এপ্রিল, সব এপ্রিল, সব এপ্রিল। হ্যাঁ, ফরিদপুর, এই সাদি আফরিন, ফরিদপুর। ভাই, ওয়েবসাইটে ঢুকতে প্রবলেম হচ্ছে কেন? কেন প্রবলেম হবে? ওয়েবসাইটে ঢুকতে কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? ওয়েবসাইটে ঢুকতে কোনো প্রবলেম হওয়ার কথা না। পরে ট্রাই করো, ঠিক আছে? ক্লাস শেষ করে পরে আবার ট্রাই করো। ওকে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে, এটার আনসার করো, আনসার করো। কখন ঘটে? আমি জানতাম এই কোশ্চেনের আনসার, এই কোশ্চেনের আনসার তোমরা কনফিউজ হয়ে যাবে। এই তাসফি, এই কমেন্ট না করে আগে এটার আনসার করো, এটার আনসার করো, তাড়াতাড়ি এটার আনসার করো। আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। আহা, তোমরা কেন এটা পারতেছো না? কেন এটা পারতেছো না? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা হয়, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় 1919 সালের 13 এপ্রিল, 1919 সালের 13 এপ্রিল, ঠিক আছে? 1900। মহসিন ভাই বলছিল আপডেট দিচ্ছে নাকি? এই কিসের আপডেট? সেইটার আনসার বাদ দাও, আগে এটার আনসার করো। তোমরা এই হত্যাকাণ্ডের পিছনের ব্যাকগ্রাউন্ডটা জানো? এই হত্যাকাণ্ডের পিছনে ব্যাকগ্রাউন্ডটা জানো? কেউ আনসার করতে পারতেছো না। আচ্ছা, এটা কাহিনীটা একটু যদি বলি, 37-এর কে 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 আনসার করছো? 37-এর মারা ফেলবো, একদম মারা ফেলবো, এই দুষ্ট। 1918 সাল না, তুমি তো দেখি পুরো এক বছর হিস্ট্রি চেঞ্জ করে ফেলতো। সেটা 1919 সাল হবে, 1919 সালের 13 এপ্রিল। মূলত নিরস্ত্র ভারতীয়দের উপরে, তো এটার হত্যাকাণ্ডের কারণ হচ্ছে নিরস্ত্র ভারতীয়দের উপরে, ঠিক আছে? নিরস্ত্র ভারতীয়দের উপরে তোমার বাগানে বাগানে হচ্ছে কি করা হয়? গুলি করা হয়। একজন বলছে পারি না ভাইয়া, একজন বলছে পারি না ভাই, একজন বলতেছে কনফিউজ। 1818 আর 19 কনফিউজড। ওকে, হ্যাঁ, সাদিয়া আফরিন রাইট আনসার দিয়েছে। গুড, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে একটা চকলেট, যাও, জাস্ট সাদিয়াকে একটা চকলেট দিলাম। ওই যে আগের চকলেটটা খুঁজে বের করে নিও, ঠিক আছে? ওকে, এখানে মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে এই হিস্ট্রিটা বুঝতে পারছো? নিরস্ত্র ভারতীয়দের উপরে তখন কি করা হয়? একটা বাগানে আক্রমণ করা হয় এবং এটার হত্যাকাণ্ডটা ঘটে কখন? 1919 সালের 13 এপ্রিল। তারপরে লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? শেখ মুজিবুর রহমান, একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ ভাসানী, নাকি আব্দুল লতিফ?
এবং লাহোর প্রস্তাবে কি নামে পরিচিত ছিল? এটা কিন্তু খুবই ফেমাস। লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? এই আনসারগুলো কিন্তু খুবই ফেমাস এবং এই কোশ্চেনগুলো খুবই ফেমাস। টপিকগুলো কি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। এই দুষ্টগুলো, বুঝতে পারছো? শুধু উপন্যাস পড়লেই হবে, ইনফরমেশনও জানতে হবে, ইনফরমেশনও জানতে হবে। ওকে, আনসার করো, আনসার করো। আচ্ছা, আর 10 মিনিট পরে আমাদের ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? আজ 10 মিনিট পরে আমাদের ক্লাস শেষ করে দিব, কারণ মহসিন ভাইয়ের ক্লাস আছে, সো তোমাদের ওই ক্লাসটাই জয়েন করা উচিত। আর 10 মিনিট আমরা পড়বো এখানে অনেক। আজকে আমরা কুইজ টেস্টটা নিব না, কুইজ টেস্ট আজকে আমরা নিব না, ঠিক আছে? একটা চকলেট দিতে হওয়ার আলসেমিতে আপনিও আহা, ইস কষ্ট। ঠিক আছে, যাও 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 যাও, তোমাকে একটা চকলেট দিয়ে দিলাম। তরমুজ এখন প্রচুর গরম, যাও। আচ্ছা না, তরমুজ না, চকলেট নাও। ঠিক আছে, ওকে, আনসার করো, আনসার করো। 38-এর খ আনসার করেছো ফজলুল হক। হ্যাঁ, ফজলুল হক। আর লাহোর প্রস্তাব কি নামে পরিচিত লাভ করে? লাহোর প্রস্তাব কি নামে পরিচিত লাভ করে? পূর্ব পাকিস্তান প্রস্তাব, ভারত প্রস্তাব, ক্রিপস প্রস্তাব নাকি পাকিস্তান প্রস্তাব? 38-এর বি, হ্যাঁ 38-এর বি। ওনার ব্যাপারে একে ফজলুল হক। আচ্ছা, উনি কোন পার্টি, উনি কি পার্টি, উনি জানো উনি কোন পার্টির আবিষ্কার করেছিলেন বা কোন পার্টি হচ্ছে উনি করেছিলেন? বর্তমানে যেমন ধরো এখন আওয়ামী লীগ আছে, ছাত্রদল, সরি তোমার বিএনপি আছে, ওনারও কিন্তু একটা পার্টি ছিল। তুমি জানো উনি কোন পার্টির নেতা ছিলেন? এই কেউ জানো? এটা এটা আনসার করতে দেখি, উনি কোন পার্টির নেতা ছিলেন? উপন্যাস পড়লেই হবে না, উপন্যাস পড়লেই হবে না, কোন পার্টির নেতা ছিলেন এটা একটু বলো। কোন পার্টির নেতা ছিলেন উনি? কোন পার্টির নেতা এবং ওনাকে কি বলা হয়? একে ফজলুল হককে কি বলা হয়? কি বলা হয় ওনাকে? ওনার উপাধিটা কি? ওনার উপাধি কি একটু বলো। ওনার ব্যাপারে যেহেতু আসছে আমরা একটু বিস্তারিত জেনে নেই। ওনার উপাধিটা কি জানো? কোন পার্টির নেতা ছিলেন এবং ওনার উপাধিটা কি একটু বলো। ওনার উপাধিটা কি? 38-এর খ আনসার করেছো? ওকে, হ্যাঁ সবাই আনসার করেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবার আনসার হয়েছে, এই জন্যই তো ভালো লাগে, এই জন্যই তো ভালো লাগে যে তোমরা আনসার করতে পারছো। বাট বলো 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 বলো। 39-এর ডি আনসার করেছো। লাহোর প্রস্তাব কি নামে পরিচিত? পাকিস্তান প্রস্তাব। এই পাকিস্তান প্রস্তাব নাকি পূর্ব পাকিস্তান প্রস্তাব, কোনটা? কনফিউজড হওয়া যাবে না, কনফিউজড হওয়া যাবে না, পড়তে হবে, কারণ পরীক্ষার কোশ্চেন কঠিন হবে। ওকে, এটা 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 জানো তোমরা কোন পার্টির নেতা ছিলেন উনি? উনি ছিলেন কৃষক পার্টি। তোমরা জানো না এটা? আর ওনার উপাধি কি? ওনার উপাধি হচ্ছে শেয়ারে বাংলা। ওনাকে কি বলা হয়? শেয়ারে বাংলা, বাংলার শেয়ার বা বাংলার বাঘ বলা হয়, ঠিক আছে? ওকে, এগুলো একটু ভালো করে পড়ে ফেলতে হবে, ঠিক আছে ভাইয়া? ভালো করে পড়ে ফেলতে হবে। হ্যাঁ, কৃষক শ্রমিক পার্টি, হ্যাঁ কৃষক শ্রমিক পার্টি। তারপরে 40 নম্বর, ভারত ছাড় দাবিতে ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হয় কত সালে? এবং এই আন্দোলন আসলে দেখো, বাংলার মানুষ, আমাদের এই উপমহাদেশের মানুষ আর কিছু পারক বা না পারক, সুন্দর করে কিছু হলে একটা ভয়েস রেজ করতে পারে। We can raise our voice at any cost. Sometimes we'll sacrifice our lives. ভাইয়া ভুলে, ভাইয়া ভয় লাগেন না, একজন বলতে ভাইয়া ভয় লাগেন না। এই দুষ্ট, ভয় লাগার কিছু নেই। আর চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন ইজি হয়, তুমি তো চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন এক্সাম দিবা। চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন এতটাও ইজি হয় না, তবে ঢাকা বোর্ডের কোশ্চেন একটু ইজি হয়। আমি 9-10 আমি চিটাগং ইউনিভার্সিটিতে ছিলাম। আমি তখন সায়েন্সে পড়তাম, তো আমার সায়েন্সের সবগুলো সাবজেক্ট আমার ভাইয়া চিটাগং ইউনিভার্সিটিতে পড়তো, তো তখন আমি তোমার 9-10-এ চিটাগংয়ে ছিলাম, ভাইয়ের কাছে পড়তাম, ভাইয়া সব পড়াতো, দেখাতো। তখন তোমার সবগুলো কলেজে ঘোরা হয়েছে। মহসিন কলেজ আর কোন একটা কলেজ আছে তোমাদের? দুইটা কলেজের মধ্যে নাকি খুবই ফাইটিং হয়। ওকে, 40। ইজি কিসের ইজি? ওকে, ভারত ছাড় দাবিতে ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হয় কত সালে? আনসার করো। আচ্ছা চলো, আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আর অনেকগুলো কোশ্চেন তোমরা সলভ করে নিও। তোমাদের ইংলিশ ক্লাসটা মেবি চলতেছে ওইদিকে, ওই ক্লাসটা ইম্পর্টেন্ট, ওই ক্লাসটা করে নিও। আর এখানে আরও অনেক কোশ্চেন সলভ করা বাকি আছে, তোমরা এগুলো একটু সলভ করবে নাকি আমরা সলভ করবো, কি বলো? আর এই যে আরেকটা কোশ্চেন সলভ করা বাকি ছিল, আচ্ছা এটা একটু আমরা দেখে নিই। হ্যাঁ, এটা অলরেডি তোমরা পড়ে ফেলছো, এটা অলরেডি তোমরা পড়ে ফেলছো যে কত সালে ভারত বিভক্ত হয়? 1945,
46, 47, 48। আচ্ছা, এটা পড়া হয়নি। হ্যাঁ, চিটাগংয়ের মানুষের একটা ইয়ে আছে, সেটা হচ্ছে ওরা চিটাগংয়ের বাইরে যাবে না। ওরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলেও চিটাগংয়ে পড়বে। ওদের এই টাইপের একটা টেন্ডেন্সি আছে, আমি যতটুকু অ্যাজ ফার অ্যাজ আই নো, দে হ্যাভ কাইন্ড অফ টেন্ডেন্সি নট টু গো আউটসাইড অফ চিটাগং, রাইট? ওকে, 1942 আনসার। 1942, হ্যাঁ 1942। এই দুষ্ট, এইদিকে আসো, এইদিকে আসো সাদিয়া আফরিন। এই যে সাদিয়া, এই যে এভাবে ধরবো, ধরে পদ্মা সেতুতে নিব, ঠুস করে উপর থেকে ছেড়ে দিব। এই সাদিয়া মেম্বারের মায়া, সারা রাত ঘুমায় থাকো, পড়াশোনা করো না, উল্টা আনসার। 1942 তো অপশনই নাই, ভুল করা যাবে না, একদম ভুল করা যাবে না, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসে আমরা সাহিত্য নিয়ে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম। আমার নিজেরও সাহিত্য পড়তে খুবই ভালো লাগে, বাট আর এখন যে ওয়েদার, বৃষ্টির সময় বই পড়ার আসলে একটা খুবই মজার একটা ওয়েদার, বিশেষ করে এই সময় বিভিন্ন উপন্যাস পড়লে খুবই ভালো লাগে, ঠিক আছে? ওকে, একটা বলতেছে ড্রিম চিটাগং ইউনিভার্সিটিতে চান্স পাও, রিয়েলি? ইনশাল্লাহ তোমরা সব ইউনিভার্সিটিতে চান্স পাও, দোয়া করি। আর তোমাদের জন্য বেস্ট অফ লাক। তবে আচ্ছা, আগামীকাল থেকে মেবি তোমাদের হচ্ছে তোমাদের প্ল্যান, হ্যাঁ, তো তোমাদের রিভিশন প্ল্যান শুরু হচ্ছে, ঠিক আছে? তোমাদের রিভিশন প্ল্যান শুরু হয়েছে, সো সেজন্য মেবি আমাদের আর ক্লাসগুলো 1 উইক মেবি তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হবে না। তবে হ্যাঁ, তোমরা দেখা সাক্ষাৎ না হলেও ইনশাল্লাহ তোমরা ক্লাসগুলো আমরা যেগুলো করেছি আগে, এগুলো মিস করা থাকলে সেগুলো একটু পরে নিবা। আমাদের যে পিডিএফগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করেছি সেগুলো একটু পরে ফেলবা। আর বেস্ট একটা প্রিপারেশন হোক, ঠিক আছে? বেস্ট একটা প্রিপারেশন হোক, বুঝতে পারছো? ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আমরা এখানে ক্লাসটা শেষ করছি নাকি? ক্লাসটা এখানে শেষ করছি, তোমরা ভাইয়ার ওই ক্লাসে জয়েন করো। আর এখানে তোমাদেরকে আমি আজকাল কুইজ টেস্টটা নিলাম না, ঠিক আছে? কুইজ টেস্টটা নিলাম না, তবে এখানে আর হচ্ছে কিছু কোশ্চেন আনসার একটু ভুল আছে, ঠিক আছে? আমি এগুলো একটু ঠিক করে তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করবো। আর তোমরা এগুলো একটু কারেকশন করে নিও, ঠিক আছে? আমি যেগুলো ক্লাসে বলে দিচ্ছি যে এটার আনসার এটা হবে, সেগুলো একটু কারেকশন করে নিও, বুঝতে পারছো? তাহলে আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে নাকি? চলে যাবো, বাই বাই। ক্লাস শেষ নাকি কুইজ টেস্টটা নিবো? বলো, আমাকে বলো, ক্লাস শেষ করে দিব? ভাইয়া আপনার ক্লাস অনেকগুলো ভাগেই থেকে গেছে আমার। না ভাইয়া, ইতিহাসে হিস্ট্রিকে সবসময় গুরুত্ব দিতে হবে, কারণ হিস্ট্রি হচ্ছে এমন একটা বিষয়, তুমি পুরো কনসেপ্টটা জানো, বুঝতে পারছো? তুমি পুরো কনসেপ্টটা জানো যে কার সাথে যুদ্ধটা, যেমন একটা কাইন্ড অফ আছে, মিম আছে এরকম, যে তুই জাস্ট আমাকে সালটা বল, যুদ্ধ আমি লাগাচ্ছি। এরকম একটা তোমার ছিল, যে তোমার মিম ছিল, আমি অনেক আগে দেখেছিলাম, যে পিছন থেকে বন্ধুকে ডাকতেছে, বন্ধু তুই জাস্ট আমাকে সালটা বল, আমি যুদ্ধ লাগাচ্ছি। ইতিহাসে পরীক্ষাটা হচ্ছে এমন, তোমার সালটা মনে থাকবে না, এক্সাক্ট লোকেশনটা মনে থাকবে না, কিন্তু তুমি কনসেপ্টটা জানো যে এখানে এটা হয়েছে সেটা হয়েছে। জাস্ট এই যে লোকেশনটা জানবা না, এই যে তুমি ডেটটা জানবা না, সেইটাই কি করে দিবে তোমাকে ড্যাম। You are going to lose 1 mark only for not knowing the information about the date or the place or the person, ঠিক আছে? ওকে, ঠিক আছে। কুইজ টেস্টটা ভালো করে কুইজ টেস্ট করান, একজন কুইজ টেস্ট করান। ওকে, আজকে কুইজ টেস্ট না, আগামীকাল হবে। একজন বলতেছে প্লিজ রান্না করান। ঠিক আছে, তুমি রান্না বান্না করে আমাদেরকে ইনভাইট করো, আমরা সবাই আসবো তোমার রান্না খেতে, ঠিক আছে? ওকে, আজকের ক্লাস এখানে শেষ করছি। আমি এক্সট্রিমলি সরি, আজকে আমাদের কুইজ টেস্টটা করানো হচ্ছে না, বাট তোমরা একটু নিজেরা ইনফরমেশনগুলো পড়ে নিও, ঠিক আছে? ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম।